ভারতীয় পণ্য বর্জনের যে ইস্যুটি নিয়ে আমরা কথা বলছিলাম, সেক্ষেত্রে আমি এটিও যুক্ত করতে চাই। আসলে আমাদের এই পণ্য বর্জনের আন্দোলনটা কিন্তু আসলে একটা প্রতীকী আন্দোলন। কারণ এখনকার পৃথিবীতে আমরা যে ধরনের অর্থনীতিতে বসবাস করছি, আমাদের প্রতিবেশী যে দেশগুলি রয়েছে, আমরা চাইলেই কি আমরা আমাদের একেবারে সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা সব কিছু ছাড়খাড় করে দিতে পারবো? আমরা পারবো না। আমরা দেখছি সরকারের বিরুদ্ধে ডান বাম মধ্যম বাম সব দল এক মঞ্চে আসতে যাচ্ছে, কিন্তু একটা আদর্শিক দ্বন্দ্ব তো থেকেই যাচ্ছে। আপনি খুব এমন একটা প্রশ্ন করেছেন যেটা আসলে খুব প্রশ্নটার মানে যে স্পর্শকাতরতা সেটাও খুব সূক্ষ্ম আমার মনে হয়। তো আমি সেক্ষেত্রে বলতে চাই যে প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু আলাদা গঠনতন্ত্র আছে, তাদের মোটো আছে, তাদের এইম আছে, তাদের নিজস্ব স্ট্রাকচার, তাদের ড্রিমস আছে, সেই জায়গাটা আছে। কিন্তু একটা কথা আমরা সবাই পরিষ্কার যে যখন আপনি দেশবান্ধব হবেন, মানে একটা জায়গায় আমরা যখন আসতে চাইবো যে কিছু প্রশ্নে আমাদের যতই রাজনৈতিক মতপার্থক্য থাকুক, আমাদের দ্বন্দ্বের জায়গাগুলো থাকুক, কিছু প্রশ্নে আমরা কেউ কম্প্রোমাইজ করব না। মানে আমার কথা হচ্ছে যে আপনার নিজস্ব মত থাকবে, পথ থাকবে, আপনার নিজস্ব চিন্তা থাকবে, এমনকি পদ্ধতিও আলাদা হতে পারে, কিন্তু কিছু জায়গা আসবে দেশের স্বার্থে যে এই জায়গাগুলোতে আমরা সবাই একসাথে কাজ করব। আমি আগেই বলেছি যে বাংলাদেশ বহুত্ববাদী দেশ, এখানে আমাদের নানা দল আছে, রাজনৈতিক দলগুলো আছে, তাদের মতপার্থক্য আছে, তাদের মধ্যে বহু রকম ভিন্নতা আছে, কিন্তু আমি মনে করি যে দেশ গড়ার কাজে কিছু জায়গা আমাদেরকে মানে একটা রিকনসিলিয়েশন প্রসেসের ভেতর দিয়ে আমাদেরকে কিন্তু বের করতে হবে, যে যেখানে আমরা সবাই একমত হব, যে বিশেষ জায়গাগুলোতে আমরা সবাই একমত, নিজেদের যা মতপার্থক্য আছে সেটা একটু পাশে সরিয়ে রেখে একটু রুমের বাইরে রেখে এসে রুমের ভেতরটাতে যেন আমরা মোটা দাগে একমত হতে পারি, সেটাই কিন্তু গণমানুষের চাওয়া। দেশে বাম সংগঠনগুলো বিশেষ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি লড়াই করছে, অন্যদিকে ইসলামপন্থী দলগুলোও বলছে তারাও ন্যায্যতা ও সমতা চায়, কিন্তু দুই পক্ষের মধ্যে আদর্শের বিশাল তফাৎ আছে। আসলে মানুষের মুক্তির জন্য কি করা প্রয়োজন বলে মনে করেন? আদর্শিক তফাৎ থাকবে, আবার লড়াইও চালু থাকবে, ঠিক আছে? প্রত্যেকের কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে যার যার জায়গা থেকে কথা বলার, রাজপথে নামার এবং রাজনীতিটা ঠিকঠাক মতো করার। কিন্তু শেষ পর্যন্ত আমি কি করতে চাই? আমি তো আসলে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এটি তো প্রতিটি মানুষের জন্য, প্রতিটি রাজনৈতিক দলের জন্য, সেই রাজনৈতিক দলে যত নেতাকর্মী আছেন প্রত্যেকের জন্যই তো এটা সত্য, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যদিও আদর্শিক বিশাল ফারাক আছে, হ্যাঁ, গালফ অফ ডিফারেন্সেস মেবি, তারপরেও আমি একটা কথা বলতে চাই যে যার যার লড়াই শেষে করুক, কিন্তু আমাদের দরকার গণতন্ত্রের একটা মুক্তি, আমাদের দরকার গণতন্ত্রের নির্মাণ, যাতে প্রতিটি মানুষ কিন্তু তার রাজনৈতিক যে ভাষ্য রয়েছে, প্রতিটি দলেরও যে পার্টিকুলার রাজনৈতিক ভাষ্য রয়েছে, সেটি যেন সে সত্যি সত্যি ভয়হীনভাবে, মুক্তভাবে, স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। সেটি তো অবশ্যই আমাদের কাম্য, মানে সে জায়গায় আসলে আমাদের হাত দেওয়ার কিছু নেই। আর মতাদর্শিক ভিন্নতা এটা তো থাকবেই, মানে পৃথিবীতে আপনি দেখেছেন কখনো যে মানুষ সবাই একমত হয়েছে? শুধু মনে হয় কোভিডে একমত হয়েছে যে আমাদের এগুলো করা দরকার, সেরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন আমরা দেখেছি। বাট জোকস অ্যাপার্ট, যেটা মজা করে বললাম, একটা ব্যাপারে নানা মত, নানা পথ, নানা মন, হ্যাঁ, থাকবেই, এটা মানে প্রাকৃতিক সত্য। ভারত সবসময় বলছে আওয়ামী লীগকে সমর্থন না করলে জামাত ক্ষমতায় চলে আসবে, এই ভাবনা কেন, কিভাবে দেখেন? ভারত কেন আমাদের সত্যিকার অর্থে একটা অগণতান্ত্রিক একটা সরকার ব্যবস্থাকে তারা যদি সাপোর্ট করেও থাকে, তাদের তো আসলে দে নিড আ গুড কজ, ঠিক আছে? মানে আপনার সবসময় তো একটা ওসিলা প্রয়োজন। তো আমি যদি এটাকে একটা মানে কারণ অনেকগুলি রয়েছে, হ্যাঁ, তা ভারতের নিজস্ব অনেক ইন্টারেস্ট তো রয়েছে, জিওগ্রাফিক্যাল ইন্টারেস্ট আছে না তাদের বহু ধরনের, তারপরে তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট রয়েছে, কালচারাল ইন্টারেস্ট রয়েছে। তো আমি মনে করি যে এটা একটা অন্যতম প্রধান ওছিলা, হ্যাঁ, সেভাবেই আমি জিনিসটাকে দেখি আর কি। ভারতীয় পণ্য বয়কট আন্দোলনকে আপনি কিভাবে দেখেন? প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার সংস্কৃতিকে যেটা ক্ষতিগ্রস্ত করবে, হ্যাঁ, সেটাই আমার জন্য থ্রেট। এটা আমি আমার অন্যান্য সাক্ষাৎকারেও আমি সবসময় এই কথাটা বলি। সেটা হচ্ছে যে আমরা তো এমনিতেই মানে একটা ঔপনিবেশিক একটা দীর্ঘ ইতিহাসের একটা বলি হয়েছি, হ্যাঁ,
আমরা দেখেছি। এখন ভারতের ব্যাপারটা আমি যদি বলি, ভারত তো আমাদের মানে একদমই মানে গা ঘেঁষে রয়েছে। হ্যাঁ, আমরা আমাদের মানচিত্রে 3 দিকে তাকাই, 3 দিকেই কিন্তু ভারত। এটা ভীষণভাবে রাজনীতির সাথে জড়িত। আমি মনে করি যে এই মুহূর্তের ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলনটি, কারণ হচ্ছে যে এই মুহূর্তের রাজনীতিতে আমরা দেখছি যে একটা অগণতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু এই দেশটির হাত রয়েছে, এবং সেটি প্রমাণিত। আমি মনে করি নানাভাবে এটি আর লুকানোর কোনো সুযোগ নাই, এবং আসলে জনগণও এই বিষয়টি ভীষণভাবে খুব সিরিয়াসলি ওনারা এটা নিয়েছেন, এবং মানুষের কিন্তু অসম্ভব একটা পুঞ্জীভূত ক্ষোভ, রাগ, বিরক্তি তৈরি হয়েছে। তো সেই কারণে দেখা যাচ্ছে যে এইটার মানে বিরুদ্ধে আমাদের একটা অবস্থান কিন্তু তৈরি হয়েছে, একটা গণ অবস্থান তৈরি হয়েছে। তো আমি মনে করি যে এই আন্দোলনটা এই মুহূর্তে খুবই যৌক্তিক, প্রথম কথা। দ্বিতীয়, কিন্তু একটা ব্যাপার কি গুরুত্বপূর্ণ, যে ভারত আমাদের থেকে আয়তনে বড়, তার লোকজন বড়, সে এমনভাবে ভৌগোলিকভাবে আমাদের ঘিরে রেখেছে, এবং এমন অনেকগুলো ইস্যুর সাথে তারা যুক্ত রয়েছে যে ইস্যুগুলোকে আপনি কিন্তু ওভারলুক করতে পারবেন না। কেননা আপনি দেখবেন যে আমরা বলছি ভারতীয় পণ্য বর্জন করুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে ভারতীয় শাড়ি বর্জন করে আপনারা দেখান যে সত্যি সত্যি ভারতীয় পণ্য আপনারা বর্জন করতে পেরেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখনও একটা বিশাল অংশ চিকিৎসার জন্য ভারতে যায়। তার মানে আমাদের গণস্বাস্থ্যের যে জায়গাটা, একটা বড় অংশ যাদের মোটামুটি অ্যাবিলিটি আছে, যাদের সামর্থ্য রয়েছে, তারা কিন্তু এখনও অনেক ব্যাপারেই চিকিৎসার জন্য তারা ভারতের উপর নির্ভরশীল। হ্যাঁ, তো সে কারণে আমাদের অনেকগুলো ইস্যুস আছে, যে ইস্যুসগুলো ভীষণভাবে কার্যকর। এই আন্দোলনটা কতটুকু দানা বাঁধবে এবং সেটা কতটুকু সফল হবে সেটার মানে সেটা পরিমাপ করার ক্ষেত্রে। তো আমার মনে হয় যে এটা বেশ কঠিন। আন্দোলনটা খুবই যৌক্তিক, কিন্তু এটাকে আমরা কতটুকু টিকিয়ে রেখে সফল করে উঠতে পারবো সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। ভারতীয় পণ্য বর্জনের যে ইস্যুটি নিয়ে আমরা কথা বলছিলাম, সেক্ষেত্রে আমি এটিও যুক্ত করতে চাই। আসলে আমাদের এই পণ্য বর্জনের আন্দোলনটা কিন্তু আসলে একটা প্রতীকী আন্দোলন। কারণ এখনকার পৃথিবীতে আমরা যে ধরনের অর্থনীতিতে বসবাস করছি, আমাদের প্রতিবেশী যে দেশগুলি রয়েছে, আমরা চাইলেই কি আমরা আমাদের একেবারে সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা সব কিছু ছাড়খাড় করে দিতে পারবো? আমরা পারবো না। আর আমরা কতটুকু করতে পারবো, কতটুকু পারবো না, সেটাও কিন্তু আমাদের নিজেদের শক্তি, সামর্থ্য, ইচ্ছে, হ্যাঁ, সংঘবদ্ধতার উপর নির্ভর করবে। মালদ্বীপ একটা বিপ্লব করে ফেলেছে, এবং তারা পৃথিবীর বুকে একটা ছোট্ট একটা দেশ, আমাদের থেকে অর্থনীতিতেও দুর্বল, আমাদের থেকে আয়তনেও দুর্বল, কিন্তু তার একটা উদাহরণ দেখিয়ে দিতে পেরেছে। উদাহরণটা দেখিয়ে দিতে পেরেছে তার একটা বড় কারণ আমি মনে করি যে মানুষের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং তাদের একটা সংঘবদ্ধতা থাকে না, মানে ইটস অ্যাবাউট টেকিং ইয়োর কনসিয়াস ডিসিশন যে আপনি এটা করবেন কিনা। দে ওয়ার ডিসাইসিভ, দ্যাটস ওয়াই দে ডিড ইট। এখন আমাদের ক্ষেত্রে আমি যদি তুলনার জায়গায় নিয়ে আসি, আমরা তাদের থেকে বড় দেশ হওয়ার সাথে আমরা এটা করতে পারবো কি না, এটা আমাদের কনটেক্সট বলে দেবে, এবং আমাদের সাধারণ মানুষ কতটুকু আসলে এই আন্দোলনকে নেবেন, তারা কতটুকু অংশগ্রহণ করবেন, হ্যাঁ, তারা কতটুকু এটাকে জাস্টিফাই করে সেই জায়গা থেকে তাদের শক্তিটা দেখাবেন, সেটা দেখার ব্যাপার আর কি। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের
অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি অসাধারণ সাফল্য অর্জন করেছে, সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন নামে 400-এর অধিক এপিসোড চেঞ্জ টিভিতে আমার আছে, বিভিন্ন নামে, দ্বিমত, ডার্ক রুম ইত্যাদি। অর্থাৎ এদের উত্থানের সঙ্গে, সাফল্যের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি তাদের সাফল্য কামনা করি এবং নিশ্চিত চেঞ্জ টিভি এবং তার দর্শকগণের নিকট আমি দোয়া চাইবার অধিকার রাখি। আপনারা দোয়া করবেন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 5 বছর থেকে আসলে বাংলাদেশে একটা বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলাদেশে কাজ করে যেতে পারছে। জনগণের যে অকুণ্ঠ সমর্থন এবং গ্রাহকদের, দর্শকদের তাদের যে ভালোবাসা, এই ভালোবাসা অটুট থাকবে এবং আরও বাড়বে এবং চেঞ্জ টিভি এখানকার আসলে গণমাধ্যম, সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠবে, মানুষের মাধ্যম হয়ে উঠবে। মানুষের প্রতি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্যে আসলে যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি এখানে গড়ে তোলা দরকার, সেইটার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করবে। এই আশাবাদ ব্যক্ত করে তার সাথে যুক্ত সমস্ত কলা কুশলী, সাংবাদিক এবং শুভানুদ্দেশ সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি একটি সক্রিয় গণমাধ্যম। এটি 5 বছর অতিক্রম করে 6ষ্ঠ বছরে পদার্পণ করতে যাচ্ছে। তাদের এই দীর্ঘ পদযাত্রায় আমরা সবসময় তাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনারা আপনাদের যে চাহিদা সেটি ডেফিনেটলি পরিপূরণ করতে সক্ষম হচ্ছেন। এই আউটলেটটি ভিন্ন ধারার পথা বিপরীত অভিলক্ষ্যে পরিচালিত। আশা করি তারা যে মশাল প্রজ্বলিত করেছে তা সবসময় প্রজ্বলিত রাখতে সক্ষম হবে, এই শুভকামনা তাদের প্রতি রইল। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।